একটি মানুষের থেকে আমরা কিছু ফিঙ্গারপ্রিন্টস পেতে পারি, এবং এই ফিঙ্গারপ্রিন্টস গুলো একটি মানুষের জন্য ইউনিক। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক হয়, কারোর সাথে কারোর ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, খুব কম মেলে। এবারে একটি মানুষ আপনার কাছে ধরুন উপস্থিত আছে, সেই মানুষের থেকে আপনি ফিঙ্গারপ্রিন্টটা ইজিলি ছাপ তুলে নিতে পারেন, কিন্তু ধরুন আপনার কাছে শুধু ফিঙ্গারপ্রিন্টটা আছে, সেখান থেকে কি আপনি একটা মানুষকে তৈরি করে ফেলতে পারবেন? এটা হয় না। মানে এনক্রিপশন যতটা সহজ, ডিক্রিপশন ততটাই কঠিন। ঠিক সেই রকমই একটি ডিজিটাল ডেটা হতে পারে আপনার আহ, কোনো দলিল, আপনার কোনো সার্টিফিকেটস, বা আপনার মূল্যবান এমন কোনো ডিজিটাল ডেটা যেটা যেটার মালিক যেন আপনাকেই দেখায়, অন্য কেউ না হয়। সেরকম কোনো ডেটাকে আমি যখন টোকেনাইজ করব, তার পরিবর্তে একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। এটা একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আপনি ধরে চলতে পারেন। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আপনার নাম লেখা আছে। যেমন ধরুন আপনার আধার কার্ড হারিয়ে গেলে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার পুরো ডেটা চলে আসে, কারণ এটা ব্লক চেনের মধ্যে আছে। ব্লক চেনের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার নাম, আপনার টোটাল ডেটাটা অ্যাড করা আছে। আধার কার্ডও কিন্তু ওয়ান কাইন্ড অফ এনএফটির উপর কাজ করছে, আমরা নেক্সট দেখবো, এখানে আছে এনএফটির ইউজেস গুলোর মধ্যে। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেন, আপনার টোটাল নাম, ডেটা যা আছে, আপনি যা যা ওখানে আধার কার্ডে ইনপুট দেওয়া আছে ওগুলো সব সব চলে এলো। কিন্তু আপনার আধার কার্ডের নাম থেকে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা বার করা যাবে না। তো হ্যাশ এই জায়গাটায় কাজ করে। একটা হ্যাশ কি? একটা হ্যাশ হচ্ছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশনের মধ্যে এগুলো পড়ছে। আমি জানি এগুলো একদিনে হয়তো বোঝা যাবে না, কিন্তু এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকতে হবে, এগুলো জানতে থাকতে হবে, এই নিয়ে আরো ক্লাসেস অ্যাটেন্ড করতে থাকতে হবে। ওকে, তো একটি মানুষের উল্টো দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, সেই রকমই একটি ডিজিটাল ডেটার উল্টো দিকে একটি হ্যাশ পাওয়া যায়। এইবারে এনএফটি জিনিসটা কি? যেটা বললাম, নন ফাঞ্জিবল টোকেন। মানে একটি আঁকা, এখানে দেখুন আমি দিয়েছি ভ্যান গগের আঁকা স্টারি নাইট। এটা একটা লেজেন্ডারি আঁকা, এটা ইউনিক, এটা আর দুটো নেই। এর উল্টো দিকে যখন এটাকে এনএফটি তে কনভার্ট করা হবে, এর সাথে একটি ইউনিক হ্যাশ লিংক হয়ে যাবে। এই ইউনিক হ্যাশের মধ্যে ভ্যান গগের নাম থাকবে। ভ্যান গগ হচ্ছে ফেমাস শিল্পী, যিনি এই ছবিটাকে এঁকেছেন, স্টারি নাইট ছবিটার নাম। তো স্টারি নাইট যখনই আপনি ফেলবেন ব্লক চেনে, অ্যাকচুয়ালি ইন্টারনেটে, আপনি যখনই স্টারি নাইট ইন্টারনেটে ফেলবেন, তার উল্টো দিকে কিন্তু ভ্যান গগের নামটাই দেখাবে। তার মানে ভ্যান গগের থেকে এই আঁকাটা কেউ চুরি করতে পারবে না কখনোই, কোনোভাবেই। এটা সম্ভব নয়। সেই ঠিক সেই রকমই আপনার বাড়ির দলিল বা আপনার যে সার্টিফিকেটস, তার উল্টো দিকে যখন ইউনিক হ্যাশের মধ্যে আপনার নামটা থাকবে বা আপনার কোনো সাইন থাকবে, তাহলে সেই জিনিসটাও কিন্তু আপনার থেকে কেউ নিয়ে নিতে পারবে না। এবারে কিছু ইউজেস দেখি, এনএফটির কি কি ইউজ হতে পারে। ফার্স্ট হচ্ছে যেটা আমি বলছিলাম একটু আগে, ডিজিটাল সার্টিফিকেটস। ট্রেডিশনালি ইস্যুড পেপার আর ডকুমেন্টস, এগুলো অরিজিনালি যেগুলো ইস্যু করা হয় পেপারগুলো ট্র্যাডিশনাল ওয়েতে, এগুলো কিন্তু একটি পেপার অফ। কিন্তু এখন সেই জিনিসগুলোকে যদি এনএফটির মধ্যে মেন্ট করে দেওয়া যায়, এনএফটির মধ্যে যদি এই জিনিসগুলোকে এনে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা যে কোনো সময় যে কোনো জায়গায় অনলাইন পাবেন। মানে ওই যে যেটা বলছিলাম, ধরুন আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, তো ভোটার কার্ড কে পেতে গেলে অনেক কিছু করতে হবে, অনেক অ্যাপ্লিকেশনস, অনেক কিছু আছে, আমি এর ভেতরে যাচ্ছি না। কিন্তু আপনি দুম করে আপনার ভোটার কার্ডটা খুঁজে পেয়ে যাবেন না। কিন্তু আপনার যদি আধার কার্ড হারিয়ে যায়, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার টোটাল ডেটা চলে এলো, আপনি ডাউনলোড করে নিলেন। এইটা হচ্ছে সুবিধা, ব্লক চেনের সুবিধা। এখানে আপনার আধার কার্ড আছে, যার উল্টো দিকে একটি ইউনিক হ্যাশ আছে, মানে আপনার টোটাল ডেটাটা আছে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে ব্লক চেনের মাধ্যমে স্টোর হয়ে আছে। আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দেবেন আর আপনার আধার কার্ড চলে আসবে। তাহলে ডিজিটাল সার্টিফিকেটস, ডিজিটাল সার্টিফিকেটস গুলো এইখানে কাজে লাগে। যে আমি যদি যে কোনো ডিজিটাল সার্টিফিকেটকে এনএফটি তে রূপান্তর করে দিই, বা এনএফটি ইউজ করে টোকেনাইজ করে দিই, মিন্ট করে দিই, তাহলে আমার কাছে এটা সবসময় থেকে গেল। সেকেন্ড ইউজ, ইমিউটেবল রেকর্ডস। যখন একটি সার্টিফিকেট, একটা সং, একটা ভিডিও, আর্ট, কোনো লিগাল পেপারস যখন এনএফটি করে দেওয়া হয়, এটা একটি ব্লক চেনে স্টোর থেকে যায়। ইমিউটেবল মানে হচ্ছে স্যার চেঞ্জ করা যায় না, এমন কিছু রেকর্ডস যেগুলো চেঞ্জ করা যাবে না। তার মানে
ধরুন আপনি আপনার এগেনস্টে কোনো একটি ফটো বা ভিডিও এনএফটি করে রেখে দিয়েছেন, এই জিনিসটা কিন্তু কেউ নিজের বলে চালিয়ে দিতে পারবে না, বা যে কোনো লিগাল পেপারস নিজের বলে চালিয়ে দিতে পারবে না। এইটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের ইউটিউব। ইউটিউবে কপিরাইট সিস্টেম বলে একটা সিস্টেম আছে, যারা ইউটিউবের সাথে যুক্ত বা মোটামুটি জানেন এই বিষয়গুলো। ইউটিউবে একটি কপিরাইট সিস্টেম আছে। মানে ধরুন আপনি একটি গান করেছেন, বা আপনি ক্রিপ্টনি সম্বন্ধে যে কোনো কিছু কাজ করেছেন, বা যে কোনো আপনার যেটা ক্রিয়েশন আপনি কিছু একটা করেছেন, করার পর আপনি ইউটিউবে আপলোড করলেন, একটা টাইম স্ট্যাম্প পড়ে গেল যে এই সময় এই অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা আপলোড হয়েছে। ইউটিউবের কাছে এটি ব্লকচেনের স্টোর থেকে গেল। এইবারে সেম জিনিস যদি কেউ আবার আপলোড করতে চায়, রিআপলোড করতে চায়, মানে সেম ভিডিও আপনার থেকে জাস্ট আপনার ভিডিওটা ডাউনলোড করে সে তার মতো করে ছাড়ছে, এখানে আহ, এইগুলো কেন করে মানুষ? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়, ইউটিউব থেকে আর্নিংস আসে। আপনার ভিডিও হয়তো অনেক বেশি চলছে, সেখান থেকে আপনি আর্নিংস আসা স্টার্ট করে দিয়েছে। তো অনেকে এই আর্নিং এর লোভে কি করে, আপনার ভিডিওটাই ডাউনলোড করে নিজের চ্যানেলে ছাড়ার চেষ্টা করে। ইউটিউব কিন্তু সেই জায়গাটা দেখে, যখন ব্লকচেনের স্টোর আছে, আপনি এই যে আপলোড করলেন, আপনার ভিডিওর এগেনস্টে আপনার সাথে যুক্ত হয়ে গেল একটি লিঙ্ক, একটি ডেটা তৈরি হয়ে গেল। যখন সেই জিনিসটাই অন্য কেউ আপলোড করবে, সুদীপ স্যার, এক সেকেন্ড। দীপক স্যার, বিপ্লব বিশ্বাসকে co-host করে দিন একটু, আমার আর 20% চার্জ রয়েছে, যে কোনো সময় শেষ হয়ে যাবে চুপ করে। ওকে স্যার, আমি করে দিচ্ছি। আর বিপ্লব দা, আপনি একটু অ্যাডমিট গুলো করান যারা যারা ঢুকছে। ওকে। ওকে, তো আমরা যে জায়গাটা ছিলাম, এনএফটির ইউজের মধ্যে ইমিউটেবল রেকর্ডস। আপনার ভিডিও আপনি ছেড়ে দিয়েছেন ইউটিউবে এবং সেটি চলছে। আপনার সেম ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে নিজের চ্যানেলে ছাড়ার চেষ্টা করে, সবার ফার্স্টে সেই মানুষটা খাবে কপিরাইট। মানে সেই মানুষটার উপর ক্লেম আসবে যে আপনি অন্য কারোর ভিডিও নিজের বলে চালানোর চেষ্টা করছেন। তারপরেও যদি সেই মানুষটা ভিডিও ডিলিট না করে ভিডিওটাকে ছেড়ে দেয়, ভিডিওটাকে জাস্ট ওইভাবেই রেখে দেয়, মানে উনি ওনার ভিউয়ার্সদের আপনার ভিডিও দেখাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হবে, ওই ভিডিও থেকে আর্নিং করা যে ডলার্স ইউটিউব থেকে যেগুলো দেয়, সেটা কিন্তু আপনার খাতায় ঢুকবে। তাহলে অ্যাকচুয়ালি স্যার হলোটা কি? অ্যাকচুয়ালি এখানে হলো ওই মানুষটা আপনার ভিডিওকে প্রমোট করলো, উনি নিজের বলে চালাতে পারলো না। কারণ এটা শুধুমাত্র আপনার ওপর আছে, যে ভিডিওটা আপনি আপলোড করেছেন তার সাথে যে ডেটা লিঙ্ক হয়েছে সেটা শুধু আপনারই, এটা কেউ নিয়ে নিতে পারবে না কখনো। তো ইমিউটেবল রেকর্ডস এইভাবে কাজে লাগে। ওকে, 3 নম্বর আসি, ইনস্ট্যান্ট ভেরিফিকেশন। ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য এনএফটি প্রচুর কাজে আসে। ভেরিফিকেশন ম্যানুয়ালি করা যায়। জানেন, একটা জায়গায় কিছু সাবমিট করলাম, হয়তো কোনো এক্সচেঞ্জে কিছু খুলছেন, বা যে কোনো জায়গায় ভেরিফিকেশন হতে পারে, কোনো একটা কেওয়াইসি হতে পারে, স্কুল স্কুল কলেজ অফিস ব্যাংক এয়ারপোর্ট, অনেক কিছু জায়গায় ভেরিফিকেশন লাগে। তো এনএফটি বেস যদি একটি ডেটাবেস রেডি থাকে, সেখানে ভেরিফিকেশন কিন্তু অনেক ইজি হয়। যেমন ধরুন কোনো একটি স্কুলে স্পোর্টস হচ্ছে, স্পোর্টসে কিছু একটি স্কুলের বাচ্চাও আছে এবং তার কিছু বাইরের বাচ্চাও আছে। স্কুলের বাচ্চাদের রেকর্ড যদি এনএফটির মধ্যে থাকে এবং সেটি যদি স্কুলের ব্লকচেনে দেওয়া থাকে, যে আমার স্কুলের এই 300টি বাচ্চা আছে, 300টি বাচ্চার ডেটা এই এই এই, যখনই স্ক্যান করা হবে, হয়তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, হয়তো ফেসিয়াল স্ক্যান করা হবে, সঙ্গে সঙ্গে ওখানে দেখিয়ে দেবে যে এটা স্কুলের ভেতরের মানুষ না স্কুলের বাইরের মানুষ। তাহলে ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য এটা ইউজ হয়, বিশেষ করে এয়ারপোর্টে। কারণ এয়ারপোর্টে যখন আপনি টিকিট বুক করেন, আপনার একটা টোকেন তৈরি হয়, যার সাথে আপনার টাইম, ডেট, ফ্লাইট নাম্বার সব দিয়ে দেয়। যখনই আপনি এয়ারপোর্টে ভেরিফিকেশন করতে যাবেন, তখন এনএফটি তে জাস্ট হয়তো আপনি আপনার ডেটা ইনপুট করলেই দেখিয়ে দেবে যে হ্যাঁ, এই মানুষটা সত্যি
ট্রাভেল করতে চলেছেন, এনার নামে টিকিট বুক আছে। এবারে এই জিনিসটা যদি ম্যানুয়াল হতো, মানে মানুষে চেক করছে, তাহলে তার ভেতরে কিন্তু অনেক কিছু চেঞ্জেস করা যেতে পারতো। হয়তো যার নামে টিকিট নয় সেই মানুষটাও চলে যেতে পারতো। মানে যে জিনিসটা মানুষের হাতে আছে, যে জিনিসটাকে চেঞ্জ করা যায়, তার মধ্যেই কিন্তু খারাপ জিনিস করা যায়। যেহেতু ক্রিপ্টোকারেন্সি বেসিক্যালি ব্লক চেন, ইমিউটেবল, ব্লক চেনকে চেঞ্জ করা যায় না ভেতরে। ব্লক চেনে যেটা ইনপুট হয়ে যায় সেটা হয়ে যায়। এই কারণেই দেখবেন অনেকে বলেন, যারা এক্সপার্ট ট্রেডাররা আছেন, যারা অনেককে সাজেস্ট করেন ট্রেডিং এর ব্যাপারে, সব সময় বলেন দেখবেন অলওয়েজ অ্যাড্রেসটা চেক করবেন। মানে যেখানে আপনি সেন্ড করছেন ওখানে তো একটা অ্যাড্রেস থাকে, অ্যাকচুয়ালি ওটাই হ্যাশ। তো ওই অ্যাড্রেসটাকে চেক করবেন, ফার্স্টের 4টে আর লাস্টের 4টে ডিজিট কিন্তু সবসময় চেক করা উচিত। কারণ ভুল ট্রান্সফার হয়ে গেলে আপনি সেটা ফেরত পাবেন না, নয় ওটাকে বার্ন হয়ে যাবে, মানে আপনি যেই কয়েন বা টোকেন পাঠাচ্ছেন সেটি বার্ন হয়ে যাবে, আর না হলে সেটি যাবে না। তো এই কারণেই অনেকে বলেন যে অ্যাড্রেসটা বারবার চেক করবেন, কারণ একবার ব্লক চেনে যে জিনিসটা পড়ে যায় সেটা চেঞ্জ করা যায় না। হয়তো আপনি ভুল করে কাউকে কিছু সেন্ড করে ফেলেছেন, হয়তো 1 লাখ টাকা সেন্ড করে ফেলেছেন, সেটা কিন্তু ফেরত দেওয়া যাবে না। তো 3 নম্বর ইউজ হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের জন্য। 4 নম্বর ইউজ হচ্ছে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি। গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি কি স্যার? মানে গ্লোবালি এমন কিছু জিনিস যেটা অ্যাক্সেস করা যাবে এবং সবাই অ্যাকসেপ্টও করতে পারবে। ধরুন আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আপনি বাইরে অ্যাব্রোডে কোথাও গেছেন, ওখানে আপনি কিছু কাজ করতে গেছেন যেখানে হয়তো গ্র্যাজুয়েশন মাস্ট। তো ইন্ডিয়ান গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হয়তো ওখানে নাও নিতে পারে, সিস্টেম এরকম থাকতেই পারে। সেই জায়গায় যদি একটি গ্লোবালি ডিফাইন্ড ব্লকচেনের মধ্যে আপনার ডেটা দেওয়া থাকে, একটি গ্লোবালি ডিফাইন্ড ব্লকচেন, এমন একটি ব্লকচেন যেটা হচ্ছে গ্লোবালি সবাই অ্যাক্সেস করতে পারবে, তার মধ্যে আপনার ডেটা দেওয়া হয়েছে যে এই মানুষটি সত্যি গ্র্যাজুয়েট, যেটা পুরো জায়গায় মানে পুরো ওয়ার্ল্ডে এটাকে অ্যাকসেপ্ট করেছে, মানে আপনার ডেটাটা ওখানে আছে। সেখানে আপনি স্ক্যান করলেই বেরিয়ে যাবে যে এই মানুষটার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কি আছে, কবে পাস করেছিল, কত নাম্বার দিয়ে পাস করেছিল, সবকিছু, যেটাকে চেঞ্জ করা যায় না। তাহলে গ্লোবালি অ্যাক্সেসিবিলিটি হবে। এইগুলো অনেক জায়গায় ইউজ হয় আর্টের ক্ষেত্রে। আপনি এমন কিছু ক্রিয়েশন করেছেন, আপনি এমন কিছু আর্ট, ফাইন আর্ট, এমন কিছু হয়তো ক্রিয়েট করেছেন নিজের মধ্যে, যেটি গ্লোবালি ছড়িয়ে পড়তে পারে, তার জন্য সেটাকে এনএফটি করতে হবে। ধরুন একটি চাঁদের ফটো তুলেছেন, বা কোনো গ্রহণের সময় এমন একটি চাঁদের ফটো তুলেছেন, বা একটি গাছে বাজ পড়ছে, এগুলো হচ্ছে রেয়ার থিংস আমি বলছি। একটি গাছে বাজ পড়ছে মানে রেয়ার কিছু আপনি মুভমেন্ট ক্যাপচার করেছেন। আমি শুধুমাত্র ফটোগ্রাফি দিয়ে বলছি, বা কোনো আহ, যে কোনো শিল্প সত্তা হতে পারে এখানে। তো এইরকম একটি গাছে বাজ পড়ার মুহূর্ত, এটাকে আপনি এনএফটি করে গ্লোবালি ছেড়ে দিন। হয়তো এই ফটোটাকে অনেকে কিনতে পারে আপনার থেকে ভালো দামে, এবং কিনে নিয়ে সে তার কাছে যত্নে স্টোর করে রাখতে পারে। এগুলো কারা কেনে? এনএফটি বাই আর সেল, এগুলো নিয়ে আসছি, এগুলো আছে আমাদের। এনএফটি বাই কি করে করে, সেল কি করে করে, হিস্টোরিক্যাল যে কোনো জিনিসকে এনএফটি বানানো যেতে পারে, এবং সেটি গ্লোবালি অ্যাক্সেস করা যেতে পারে, গ্লোবালি সেটা অ্যাকসেপ্টও হবে। না হলে হয়তো আপনি একটি গাছের মধ্যে একটি বাজ পড়ছে তার ছবি যদি আপনি এডিট করে বসিয়ে দেন, সেটি কিন্তু এনএফটি তে আপনি হয়তো ধরা পড়ে যাবেন। সেম জিনিস করলে আপনি ধরা পড়ে যাবেন। যেমন ভ্যান গগের আঁকা স্টারি নাইট আমি যেটা দেখালাম, স্টারি নাইট যদি আমি এখন আমার বলে চালাতে চাই, সবার ফার্স্টে তো আমি কপিরাইট খাবো, আর তারপরেও যদি আমি চালাতে চাই, তাহলে এই ছবিটার বিরুদ্ধে যে টাকাগুলো আসবে সেগুলো ভ্যান গগই পাবেন। ওকে। 5 নম্বর হচ্ছে যে কোনো জিনিসকে এনএফটি করা যায়। এখানে আমি 4টে হিস্টোরিক্যাল জিনিস দেখিয়েছি। ফার্স্ট হচ্ছে জ্যাক ডরসির একটি টুইট। ইয়েস, কারোর কোশ্চেন আছে? অ্যাকচুয়ালি এটা টোটালটা একবার কমপ্লিট করে দিই, তারপর আমি কোশ্চেনের জায়গায় আসছি। ওকে। এখানে আছে হচ্ছে জ্যাক ডরসির টুইট, জাস্ট সেটিং আপ মাই টুইটার। এটা দেখুন, এখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, 2006 সালে 21শে মে, টাইমটাও দেওয়া আছে। জ্যাক ডরসি হচ্ছে টুইটারের সিইও ছিলেন আগের, এখনকার টুইটারের সিইও কিন্তু ইলন মাস্ক। এখন টুইটারের নাম এক্সও হয়ে গেছে, যাই হোক। তো টুইটারের ফার্স্ট সিইও, টুইটারকে যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে জ্যাক ডরসি। তো জ্যাক ডরসি পুরো সিস্টেমটাকে রেডি করার পর টুইটারের ফার্স্ট টুইট এটা, জাস্ট সেটিং আপ মাই টুইটার। এটা একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট।
এইটাকে স্ক্রিনশট করে তোলা হয়েছে এবং সেইটার প্রাইস কিন্তু নিচে দেখাচ্ছে, এটা একটি এনএফটি হয়েছে। তারপরে এই সাইডে দেখুন কালো যেটা আছে, এটা হচ্ছে ইন্টারনেটের অ্যালগোরিদম। পৃথিবীতে আগুন আর চাকার পর সব থেকে বড় আবিষ্কার হচ্ছে ইন্টারনেট, তারপরে ব্লকচেন। তো এই যে 3 নম্বর সব থেকে বড় যে আবিষ্কারটা, সেটা হচ্ছে ইন্টারনেট। এবং এই ইন্টারনেটের ফার্স্ট যে অ্যালগোরিদম, মানে এই যে লাইন, এই যে কমান্ড দেওয়া আছে, এই কমান্ডগুলো দেওয়ার পর এন্টার মারার পর ইন্টারনেট স্টার্ট হয়েছিল পুরো ওয়ার্ল্ডে। অ্যাকচুয়ালি সব জায়গাতে একসঙ্গে স্টার্ট হয়নি, কিন্তু ইন্টারনেটের ফার্স্ট কনসেপ্টের এটা অ্যালগোরিদম, ক্রিয়েশন অফ ইন্টারনেট। তার যে স্ক্রিনশট, সেটা সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত। একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখার জন্য এইটাকে এনএফটি করা আছে এবং এটি এই প্রাইজে সেল হয়েছে, যেটা কিন্তু অরিজিনাল স্ক্রিনশট। এটা আমি জাস্ট কপি করে এখানে দিয়েছি, তার মানে কিন্তু সেটা নয়। যে কোনো আঁকা, যে কোনো ক্রিয়েশন, তার কিন্তু অরিজিনাল ভার্সনের দাম সব থেকে বেশি থাকে, কপি করা জিনিসের দাম থাকে না। তারপর এখানে দেখতে পাবেন ক্রিপ্টো স্ট্যাম্প, নিচে আছে হচ্ছে ক্রিপ্টো স্ট্যাম্প। যে স্ট্যাম্প থাকে তার মধ্যে ক্রিপ্টোর এখানে ইউনিকর্নের ছবি দেওয়া আছে, এটা একটা ফার্স্ট ক্রিপ্টো স্ট্যাম্পের নমুনা, সেটাও একটা এনএফটি করে দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে এখানে বিজনেস যে ম্যাগাজিন আছে সেখানে, মানে নিউ ইয়র্ক টাইমস এর মধ্যে একটা বিজনেস সেকশন থাকে। নিউ ইয়র্ক টাইমস বিরাট বড় একটি খবরের কাগজ, সেই খবরের কাগজের বিজনেস যে সেকশন আছে থাকে, তার মধ্যে বিটকয়েন নিয়ে, অ্যাকচুয়ালি ব্লকচেন নিয়ে সবার ফার্স্ট লেখা। মানে নিউ ইয়র্ক টাইমস এর মতো একটি বড় কাগজের মধ্যে বিজনেস সেকশনে ব্লকচেন নিয়ে এটা ফার্স্ট কলাম। এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, এটাও কিন্তু এত ডলারে সেল হয়েছে। তাহলে এনএফটি যে কোনো জিনিস হতে পারে। সব থেকে হাইয়েস্ট সেল হয়েছে হচ্ছে এই এনএফটিটার দ্য মার্জ। এখানে কিছু মহাকাশের ছবি আছে, এখানে গ্রহ উপগ্রহ আছে, এগুলো হচ্ছে এনএফটি এবং তার প্রাইস নিচে দেখতে পাচ্ছেন। এবারে ঘটনা হচ্ছে, আমরা কি এনএফটি বানাতে বা সেল করতে পারি? নিশ্চয়ই, কারণ ক্রিয়েশন সবার মধ্যে আছে। দেখুন, এনএফটি দুই ভাবে বানানো যেতে পারে মানে আমার মতে। ফার্স্ট হচ্ছে এআই বেসড কিছু ওয়েবসাইট আছে, কিছু সফটওয়্যার আছে, যেখান থেকে আপনি কিছু ব্রিফ করে দেবেন, একটি এআই আপনার ব্রিফ অনুযায়ী ক্রিয়েশন বানাবে। হয়তো সেটা গান হতে পারে, ছবি হতে পারে, কোনো গ্রাফিক্স হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। আপনি ব্রিফ করে দেবেন, একটি এআই সেটাকে ডিজাইন করবে আপনার হয়ে। কারণ হয়তো আমি তো সেই লেভেলের তুলির টানটা দিতে পারবো না, কিন্তু আমার মাথায় আছে আমি কি বলতে চাই। তো এআই কে আমরা ইউজ করতে পারি এনএফটির জন্য। এআই বেসড কিছু ওয়েবসাইটস আছে, কিছু সফটওয়্যারস আছে। এটা হচ্ছে ফার্স্ট উপায় এনএফটি ক্রিয়েট করার, কোনো আর্ট বানানোর। আর সেকেন্ড উপায় হচ্ছে যেটা সবসময় ছিল, ক্রিয়েট ইয়োরসেলফ উইথ ইমাজিনেশন। আপনি নিজে খাতা পেন নিয়ে বা তুলি টুলি নিয়ে বসেন, বসে একটি এনএফটি বানান, একটি সেই লেভেলের আর্ট বানান যেটা বিক্রিযোগ্য। ওকে, এরপর আসি হচ্ছে এনএফটি মার্কেট প্লেস। কোথায় সেল করব? ওপেন সি আছে, রারিবেল আছে, বলিকয়েন আছে, বাইন্যান্স এনএফটি আছে, ওয়াজিরেক্স এনএফটি আছে। এগুলো হচ্ছে এনএফটি সেল করার জায়গা, মার্কেট প্লেস। এগুলোকে এনএফটি মার্কেট প্লেস বলা হয়। এআই ইমেজের কিছু উদাহরণ এখানে যদি আমি শো করি, এইগুলো কিন্তু ক্রিয়েট করা এআই, এগুলো কোনো মানুষে আঁকেনি। এগুলো কিন্তু এআই কে জাস্ট ব্রিফ করে দেওয়া হয়েছে আর সেই এআই নিজের মতো করে এটাকে বানিয়েছে আমরা যেরকম চাই। এখানে তুলির টান থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট দেওয়া। এরম করে আপনি নিজের মতো করে কিছু এনএফটি বানালেন এবং সেটাকে সেল করতে লাগিয়ে দিলেন, এটাও সম্ভব। এবারে স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে কিছু জানা উচিত, কারণ এনএফটির সাথে স্মার্ট কন্ট্রাক্টস প্রচুর গুলিয়ে যায় মানুষের। ফার্স্ট হচ্ছে এনএফটি, এখানে লেখা আছে হোয়াট অ্যান্ড ইউজ কেসেস। আমরা জাস্ট ওপর দিয়ে যাই, আজকে স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে ডিটেলে ঢুকলে আজকে প্রায় 11টা 12টা বেজে যেতে পারে। তো হোয়াট, এনএফটি কি? ইউনিক ডিজিটাল অ্যাসেট দ্যাট রিপ্রেজেন্ট ওনারশিপ। মানে এমন একটি ইউনিক ডিজিটাল অ্যাসেট যার ওনারশিপকে রিপ্রেজেন্ট করে। ওই যে আপনার বাড়ির দলিলকে যদি আপনি এনএফটি করেন, তার ওনারে কিন্তু আপনার নামই দেখাবে, বা আপনার যে কোনো সার্টিফিকেটস সেটা করতে পারেন। স্মার্ট কন্ট্রাক্টস কি উল্টো দিকে? স্মার্ট কন্ট্রাক্টস হচ্ছে সেলফ এক্সিকিউটিং কম্পিউটার প্রোগ্রামস দ্যাট অটোমেটেড দ্য এক্সিকিউশন অফ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। স্মার্ট কন্ট্রাক্ট মানে আপনি কিছু একটা কমেন্টস দিয়ে দিয়েছেন, সেই কমেন্টসটাকে স্মার্ট কন্ট্রাক্ট নিজের মতো করে এক্সিকিউট করে। কোথায় ইউজ হয় তাহলে আমরা বুঝে যাবো স্মার্ট কন্ট্রাক্টসের কাজটা। ধরুন লেন্ডিং রিলিজ,
স্যালারি রিলিজ, একটি বড় কোম্পানিতে একই টাইমে সবার স্যালারি কি করে যেতে পারে? স্মার্ট কন্ট্রাক্টস এর ওপর কাজ হয় এগুলো। কোনো ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট, কোনো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট চলছে, কোনো ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন চলছে। সাপ্লাই চেনের ব্যাপারটা কি হয়? কোনো সাপ্লাই চেনে কোনো কিছু ইনপুট আসছে, প্রত্যেকটা লেভেল অনুযায়ী সেখানে জিনিসপত্র পৌঁছে যাবে, যে গুডস সেল হচ্ছে। তাহলে এত কাজ একবারে জাস্ট একটা ক্লিকও করতে হবে না, অলরেডি অর্ডার দেওয়া আছে স্মার্ট কন্ট্রাক্টস এর ওপর। যেমন স্যালারি রিলিজ, হয়তো ধরুন আপনার 5 তারিখে স্যালারি হয়, আপনার কোম্পানিতে 1 লাখ এমপ্লয় আছে, 1 লাখ এমপ্লয়ের 5 তারিখে একই সময় স্যালারি রিলিজ হয়ে যাবে। স্মার্ট কন্ট্রাক্টস এর খেলা এটা। লেন্ডিং রিলিজ করা, ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, আমরা অনেকে জানি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন কি হয়, যেগুলোর কোনো সেন্ট্রাল বডি থাকে না। মানে ধরুন আপনার অ্যাক্সিস ব্যাংকের অ্যাপে কোনো প্রবলেম হচ্ছে, আপনি সোজা অ্যাক্সিস ব্যাংকে পৌঁছে যেতে পারবেন যে আমার এই অ্যাপে সমস্যা হচ্ছে কি করব। কিন্তু আপনার যদি ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কে সমস্যা হয়, আপনার কোথাও যাওয়ার নেই কিন্তু, কারণ এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন। ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনে কোনো সেন্ট্রাল বডি থাকে না, এটা একটা কোড রান করছে, পরপর কমেন্টস দেওয়া আছে, রুলস বানানো আছে, সেই অনুযায়ী কোড রান করছে। আপনার কাছে ফান্ড থাকলে আপনি সেন্ড করতে পারবেন, আপনার কাছে কিউআর কোড রেডি থাকলে আপনি ফান্ড নিতে পারবেন, আপনার কাছে ফেস কি যদি থাকে তাহলেই আপনি লগ ইন করতে পারবেন। এগুলো হচ্ছে রুলস বানিয়ে দেওয়া আছে, লাইন অফ কোডস, যেগুলো জাস্ট এক্সিকিউটস হচ্ছে। এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টস। তাই অনেকে বলে দেখবেন যে ফেজ কি যেন হারিয়ে না ফেলেন। যারা নতুন আছেন তারা, যারা এখানে পুরনো আছেন তাদের থেকে আশা করি সবাই শুনেছেন এখানে, যে ফেজ কি যেন হারিয়ে না যায়। এটা হারিয়ে গেলে কিন্তু কোনোভাবেই উদ্ধার করা যাবে না। ওকে, তো স্মার্ট কন্ট্রাক্টস এর কাজ দেখলাম। এনএফটির কাজটা কি? এনি আর্ট ফর্ম, কালেক্টেবলস, ভিডিও গেমস, আইটেমস, যে কোনো জিনিসকে একটি ভার্চুয়ালি তার মান্যতা দেয়, তার একটি অরিজিনালিটি দেখায় এনএফটি। ওকে, এনএফটি অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে হলো আজকে। এনএফটি অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে যতটা হলো, এরপর আমরা কিছু টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কথা বলবো। জাস্ট 1 মিনিটের জন্য আমি মিউট হচ্ছি। এনএফটি আর স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে কারোর কিছু কোশ্চেন্স থাকলে আমরা নিয়ে নিতে পারি, তারপর আমরা অ্যানালিসিস এর মধ্যে আসছি। কেউ এখানে হ্যান্ড রেজ করেছিলেন, বলতে পারেন আপনি। হ্যালো স্যার। হ্যালো। বলুন স্যার। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আগের দিনের মানে আগের ক্লাসের পিপিটি আছে স্যার, পাইনি, আগের ক্লাসের পিপিটিটা পাইনি। আপনার আপলাইন কি আছে স্যার? স্যার প্রণবেশ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রণবেশ স্যারের সাথে আমার কথা হয়েছে। আগের ক্লাসের কি ছিল বলুন তো? আমার মনে হয় স্যার হালভিং হালবিং। এফেক্টস, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আমি স্যারকে হালভিং আর আজকের পিপিটিটা দুটোই পাঠিয়ে দিচ্ছি আজকের ক্লাসটা ওকে ওকে কমপ্লিটের পর। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, হাউ টু ক্রিয়েট অ্যান এনএফটি। ঠান্ডা জল। ওকে, এনএফটি ঠিক আছে। ক্রিয়েট করার জন্য কিছু জায়গা থাকে স্যার। আপনার নাম তো এখানে শো করছে না, স্যামসাং এস এম কিছু দেখাচ্ছে। এনএফটি ক্রিয়েট করার কিছু জায়গা থাকে এবং এনএফটি সেল করার মার্কেট প্লেস থাকে। আপনি এনএফটি ক্রিয়েট নিজে করতে পারেন। এই যে যেমন ফটোগ্রাফি, কিছু আমি যেটা বললাম, কিছু রেয়ার মুভমেন্টের ফটো তুলে ফেলেছেন, বা কিছু মিউজিক কম্পোজ করে ফেলেছেন, হয়তো কিছু এমন কিছু আপনি ক্রিয়েট করেছেন যেটাকে সেল করা যাবে। আমি একটা জাস্ট ফুলের ছবিকে এনএফটি করতে পারি, কিন্তু হয়তো এটা কেউ কিনবে না। আমি কিছু ইউনিক করতে হবে, তারপরে না সেটা মানুষে কিনবে, তার অরিজিনাল ভার্সনটা কিনতে চাইবে মানুষের টাকা দিয়ে। ওকে, তো আমি ধরে নিলাম এমন কিছু আমি ক্রিয়েট করে ফেলেছি যেটা সত্যি দাম হতে পারে। এবার আপনাকে যেতে হবে ওপেন সি, রাডিবেল, এইসব জায়গাতে। আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আশা করি জিনিসটা ভালো করে আপনাকে দেখাতে পারবো। ওকে, আশা করি দেখা যাচ্ছে এখানে। এখানে আমি আছি হচ্ছে ওপেন সিতে, OpenSea.io।
এটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেস। এখানে আপনি দেখতে পারবেন এনএফটি সেল করতে লাগানো আছে, অনেকে এনএফটি কিনছে আবার সেল করছে। মানে ধরুন এখানেও কিন্তু একটা ট্রেডিং এর মতো জায়গা আছে। ধরুন অরিজিৎ সিং তখনও ফেমাস হয়নি, তার রেকর্ড করা আপনার কাছে একটা ইউনিক গান আছে, আপনি এখন ওই গানটা কিন্তু ভালো দামে সেল করতে পারবেন, কারণ তার যে ক্রিয়েটার, তার যে ওনার, ওই মানুষটার কিন্তু ভ্যালু বেড়ে গেছে, ওই মানুষটা এখন আর্টিস্ট হয়ে গেছে। তো আপনি এরকমও করে রাখতে পারেন, এখানে প্রচুর মানুষের এনএফটি আছে, আপনি কিনে রেখে দিলেন, হয়তো সেই তার যে আগের ক্রিয়েশন গুলো যদি ফেমাস হয়, তাহলে নেক্সট ক্রিয়েশন গুলো ফেমাস হতে পারে, তখন আপনি সেই আপনার এনএফটিটা সেল করতে পারবেন, হয়তো অনেক দামে। দেখুন এখানে দেওয়া আছে কত ভ্যালু কি এনএফটি, আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখুন এটা জাস্ট কিছু ব্লকস দিয়ে বানানো, এখানে কিন্তু তার একটা প্রাইস দেওয়া আছে 0.0182 ইথেরিয়াম অনচেন ডাইনোজ। এখানে কিছু ডাইনোজের দেওয়া আছে, এটা কি বানিয়েছে বুঝতে পারছি না, যাই হোক তার এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে। অন্য কিছু দেখা যাক। তো এটা হচ্ছে ওপেনসি, ওপেনসিতে আমরা এখানে এরকম এনএফটি দেখে নিতে পারি কি কি আছে কি কি নেই। এখানে একটা ফুলের ছবি আছে, সেই ফুলের ছবিটার এখানে প্রাইস দেওয়া আছে, এখানে ফ্লোর প্রাইস দেওয়া আছে, বেস্ট অফার দেওয়া আছে, এখানে ওনার কিন্তু দেওয়া আছে, ওনার ইউনিক, টোটাল ভলিউম এনএফটিটা কত বাই সেল হয়েছে, তার কত ভলিউম তৈরি হয়েছে, প্রায় 68-এর কাছাকাছি ইথেরিয়ামের জন্য এই এনএফটিটা বাই সেল হয়েছে। এখানে আরো কিছু ফুলের ছবি আছে, যে ফুলের ছবিগুলোর প্রাইস এখানে দেওয়া আছে। আপনার যদি মনে হয় আপনি এখান থেকে কিনে রেখে দিতে পারেন, আপনি এখানে নিজের এনএফটি দিতে পারেন, এখানে লগ ইন করার পর নিজের এনএফটি আপনি এখানে টোটালটা দিয়ে দিতে পারেন। এখানে ওয়ালেটস লাগবে, ওয়ালেট গুলো কানেক্ট করার পর এখানে টোটাল জায়গা আছে। তারপর আমরা একটু রাডিবেলে আসি, এটাও একটা এনএফটি প্ল্যাটফর্ম, এখানেও কিছু এনএফটি আছে। যেমন ধরি এই একটা এনএফটি, এটা একটা ক্রিয়েশন, এটা কোনো একটা মানুষের ক্রিয়েশন, তার এগেনস্টে তার প্রাইস দেওয়া আছে, কে মিন্ট করেছে মানে এটা ইনি এর যে ওনার কে সেখানে দেওয়া আছে, কত প্রাইস, এখানে টোটালটা আমরা গিয়ে খুঁজলে দেখতে পাবো। এর ভেতরে গিয়ে এখানে যেই মানুষটা মিন্ট করেছেন তার এখানে টুইটার হ্যান্ডেল দেওয়া আছে, মানে যে আর্টিস্ট। তো এনএফটি হচ্ছে আলাদাই একটা জগৎ, যার মধ্যে অনেক কিছু জানার আছে, এর মধ্যে জাস্ট ঢুকতে হবে। এটা কিন্তু ট্রেডিং এর থেকে আলাদা, কিন্তু স্টিল ব্লক চেনের মধ্যে পড়ে, রাইট? ওকে, নেক্সট কারোর কোশ্চেন্স দেখে নি, আশা করি আর কারোর কোশ্চেন নেই। আমি এখনো, আমাদের কাছে অলমোস্ট 10 মিনিট আছে, 10 মিনিটে আমি 5 মিনিট অ্যান্ড 5 মিনিট দুটো অ্যানালিসিস দেখানোর চেষ্টা করি। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে, সবার ফার্স্টে ফান্ডামেন্টালে আসি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে যেখান থেকে করা যাবে তার ভরসাযোগ্য জায়গা কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপ থেকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব যে কোনো একটি ক্রিপ্টো। আমি একটি র্যান্ডম ক্রিপ্টো তুললাম, ধরুন ভিচেন, ভিইটি, যেটা 40 নম্বর র্যাঙ্ক করছে। ভিচেন আমি ক্লিক করলাম, আপনার পছন্দের যেই ক্রিপ্টোকে আপনি অ্যানালাইসিস করতে চান তার মধ্যে এখানে পেয়ে যাবেন সার্চ করলে। আবার সব ক্রিপ্টো কিন্তু এখানে লিস্টিং থাকে না, সেটাও বুঝতে হবে। ওকে, তো ভিচেন আমি গেলাম, এখানে আমি মার্কেট ডেটা দেখতে পাচ্ছি, এখানে একদিনে সিলেক্ট করা আছে বলে একদিনে কতটা আপ গেছে ডাউন গেছে দেখতে পাচ্ছি। আমি যদি এটা অল করি তাহলে অল টাইমে কত পার্সেন্টে প্রফিট দিয়েছে ভিচেন এখানে দেখাচ্ছে। এখানে মার্কেট প্রায় অনেকটা হাই হয়ে গেছিল, তারপরে মার্কেট এখন আবার স্টেবল আছে, নিচে চলে এসছে। নেক্সট এটিএইচ, আশা করি ভিচেন ভাঙবে, এটিএইচ মানে অল টাইম হাই, ঠিক এই জায়গাটার কথা বলছি আমি। এই জায়গাটা ভেঙে আবার ভিচেন ওপরে চলে যাবে, কারণ এখন হালভিং এর টাইম চলছে। ওকে, তো ওর চার্টস আমরা এখান থেকে দেখতে পারি, মার্কেটে মুভমেন্ট, মার্কেটের ভলিউম দেখতে পারি এখান থেকে, কোথায় কোথায় লিস্টিং আছে ভিচেন। এই যে ঠিক মার্কেটের এখানটা যদি আমি ক্লিক করি, ভিচেন মার্কেটস কোথায় কোথায় লিস্টিং আছে এবং কি পেয়ারে লিস্টিং আছে এখানে দেখাবে। যেমন বাইন্যান্সে লিস্টিং আছে ইউএসডিটি অ্যান্ড বিটিসি পেয়ারে, কয়েন বেসে আছে, আপবিটে আছে, কুকয়েনে আছে, গেট ডট আইও, এসটিএক্স। অ্যাকচুয়ালি ভিচেন সত্যি একটি বড় কয়েন, সত্যি অনেক পপুলার কয়েন। তো অনেক জায়গায় লিস্টিং আছে, প্রায় 16খানা পেজেস আছে এর লিস্টিং এর ওপর, এবং তার এখানে লিকুইডিটি স্কোর আছে।
যে কোথায় কতটা লিকুইডিটি দেওয়া আছে, তার একটি এখানে স্কোর দেওয়া আছে, আর কনফিডেন্স হাই। এখানে আই বাটনে বুঝতে পারবেন যে কনফিডেন্স ইন্ডিকেটর ব্যাপারটা কি, লিকুইডিটি স্কোর ব্যাপারটা কি, কতটা কি থাকলে কেমন ভালো জিনিস না খারাপ জিনিস। আর এখানে আছে হচ্ছে স্ট্যাটাস, যেটা হচ্ছে আপডেটেড রিসেন্টলি সব, মানে আজকের বা 1-2 ঘন্টার মধ্যে একদম কারেন্ট আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি। বাইন্যান্সের কত লিকুইডিটি স্কোর আছে, কুকয়েনের কত আছে, গেট ডট আইও আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, মার্কেট গেল। নেক্সট, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে নিউজ। নিউজ আমাদের জানতে হবে, ভিচেনের ব্যাপারে কি নিউজ আছে সেগুলো আমরা এখান থেকে দেখব। ভিচেন না, অ্যাকচুয়ালি যে কোনো ক্রিপ্টো নিয়ে নিউজ ফেক করা যায়, ফেক নিউজ প্রচুর ছড়ানো যায়, ফেক নিউজ নিয়ে অনেক কিছু করা যায়। তো ভিচেন হোক যেই ক্রিপ্টো হোক, তার অরিজিনাল নিউজ জানতে হলে আমরা এখান থেকে এসে নিউজ জানবো। কয়েন মার্কেট ক্যাপ খুলে সেই ক্রিপ্টোর ভেতরে গিয়ে এই নিউজ সেকশন থেকে আমরা এখানে দেখবো। দেখুন এখানে 3 ঘন্টা আগে কিছু নিউজ এসছে, একদিন আগে নিউজ এসছে। এইগুলো হচ্ছে বোঝার যে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে, ভিচেনের মার্কেট অ্যাকচুয়ালি। কারণ ভিচেন নিয়ে যদি কিছু খারাপ নিউজ আসে, আশা করি ভিচেন ডাউনেই যাবে। আবার কিছু ভালো নিউজ আসে, তাহলে ভিচেন ওপরের দিকে যাবে। তো নিউজ কিন্তু অনেক বড় ব্যাপার ক্রিপ্টোকারেন্সি অ্যানালিসিসের ওপর। আর তারপর আসা হচ্ছে অ্যাবাউট। আপনার অ্যাবাউট নিশ্চয়ই জানা দরকার, আমি যেই কয়েনটা বাই করছি বা করব বা ইনভেস্ট করব, সেই কয়েনটা কোথা থেকে আসছে, কি আসছে, তার ওনারকে কিভাবে, তার সার্কুলেটিং সাপ্লাই আছে, এই নেটওয়ার্কটা কতটা সিকিওর, এভরিথিং আমরা এখানে পেয়ে যাবো। ওকে, তো 3 মিনিট আছে, আশা করি আজকে টেকনিক্যাল অ্যানালিসিস এর মধ্যে আর যাওয়া যাবে না। আমি অ্যাকচুয়ালি রেডি করে রেখেছিলাম টেকনিক্যাল অ্যানালিসিস এর ব্যাপারগুলো, আমরা নেক্সট দিন দেখবো টেকনিক্যাল অ্যানালিসিস। আজকে আপাতত এতটুকুই। এর মধ্যে কিছু কোশ্চেন্স থাকলে আমরা কোশ্চেন্স নিয়ে নেবো, আর তারপরে আজকের ক্লাসটা টোটাল কমপ্লিট করবো। ওকে, কারো কিছু কোশ্চেন্স থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যালো। বলুন স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। অন্যরা প্লিজ মিউট করে দেবেন। Actually, I'm the first time I'm the attending that case. এটা প্রণব দাস থ্রু আমি এটা অ্যাটেন্ড করছি। তো এর আগের ক্লাসের কোনো কিছু আমি জানি। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে না, বা হয়তো আপনি রিমুভ হয়ে গেছেন কোনোভাবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি অ্যাকচুয়ালি 2 সপ্তাহ হয়েছে আইবিএস জয়েন করেছি। তো প্রণবেশ দার থ্রু আমি জয়েন করেছি। তো লাস্ট উইকের আমি জুম মিটিংটা আমি করতে পারি। তো ওর ক্লাসগুলো বা কিভাবে আমি কি করে পেতে পারি, প্লিজ ক্যান ইউ হেল্প মি? ওকে স্যার, ক্লাস পেতে হয়তো এটা রেকর্ডিং থাকবে, সেই রেকর্ডিং আপনি পেতে পারেন। আর ওকে। আমি আমি পিপিটি প্রত্যেক জায়গায় প্রোভাইড করে দিই। হয়তো আগের ক্লাসের পিপিটি প্রণবেশ স্যার পাননি, তাই প্রণবেশ স্যারের টিমে অনেকেই পাননি। আমি প্রণবেশ স্যারকে আজকের পিপিটি আর কালকের মানে আগের দিনের পিপিটি সেন্ড করে দেবো। পিপিটি দেখে অনেকটা আশা করি বোঝা যাবে। আর অ্যাকচুয়ালি আমাদের রিভাইজ ক্লাস তো হতে থাকে, তো সেই জায়গা থেকেও আপনি হয়তো এটাকে আরেকবার রিভাইজ পেতে পারেন। ওকে, 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 শিওর, শিওর। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রায় 6 নম্বর বা 7 নম্বর ক্লাস, মানে লেসন 1 লেসন 2 করে করে আমাদের 6 নম্বর বা 7 নম্বরে এসে আমরা এনএফটি করছি, কিন্তু হ্যাঁ, ডাইরেক্ট তো বুঝতে পেরেছি। এনএফটি তে তো অলরেডি বোঝা যাবে না। হ্যাঁ, এবার আমি একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি 6 নম্বর 7 নম্বর ক্লাস জুড়ে থেকে। আই মিস টু 5 ক্লাসেস মোর। তো সেখানে রাইট। একদম ডাইরেক্টলি, বাট সামহাউ কিছু আইডিয়া তো পেলাম। ওকে, আশা করি আপনি পেয়ে যাবেন। প্লাস প্রণবেশ স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন, উনি তো সেই জায়গাগুলো প্রোভাইড করে দেবেন। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা কোশ্চেন ছিল, যেটা আপনি এনএফটি ওখানে দেখালেন কিছু ওয়েবসাইটে গিয়ে। তো ওখানে তো আমি নিজের এনএফটি ক্রিয়েট করে, ওখানে তো আপনি বলছেন যে এনএফটি পারচেস বা ইয়ে করার জন্য। ওখানে আমি রাইট, নিজের এনএফটি ক্রিয়েট করেও তো আমি ওখানে প্রডিউস করতে পারি ফর সেলিং। একদম করাই যায়, এটা করা যায়। তার জন্য ওখানে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর ওখানে আমার ওয়ালেট, ডিজিটাল যে ওয়ালেট আছে, ডিজিটাল ওয়ালেট কানেক্ট করতে হবে।
মানে আমি যে ওকে। পেমেন্ট নেব বা আমি হুম। কিছু ফিজ ওখানে দেবো আমার এনএফটিটাকে হাইলাইট করার জন্য বা অ্যাটলিস্ট শোকেস করার জন্য, তো সেখানে আমার এই ওকে। জায়গাটা রেডি রাখতে হবে। তারপরে ওখানে গিয়ে এখানে স্টেপ বাই স্টেপ আছে অ্যাকচুয়ালি, এটা যদি আমি দেখাই সব থেকে বেটার হবে। এটা আজকে তো পসিবল হচ্ছে না, কখনো এনএফটি আমি একটা জাস্ট দিয়ে দেখাবো এবং আমি আমার এনএফটি অন্য অ্যাকাউন্ট থেকে পারচেস করে এবং সেল করে দেখালে এটা মনে হয় বেস্ট হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ওকে, আমি এটা শিওর শিওর। মাথায় থাকলে আমি এটা করার চেষ্টা করবো। হ্যাঁ, কারণ আমি এই কারণে ইয়ে করলাম, কারণ আমি একটু আর্টিস্টিকের দিকে একটু প্যাশনেট রয়েছি আমি। তো সেই হিসেবে ইট ইজ ভেরি গুড অপরচুনিটি ফর মি। রিয়েলি এটা অ্যাকচুয়ালি সবার জন্য, এনএফটি আসার পর অনেক আর্টিস্টরা লাভবান হয়েছে নিজ জায়গা থেকে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। চ্যাটে কিছু কোশ্চেন্স আসছে। নিউজের বিষয় যেটা দেখালেন, খারাপ নিউজ থাকলেও ওখানে জানা যাবে, রাইট স্যার? ওটা এমন একটা জায়গা, ওটা হচ্ছে নিউট্রাল প্লেস। ওখানে আপনি খারাপ নিউজ হোক ভালো নিউজ হোক আপনি পাবেন, শুধু ঘটনা হচ্ছে যা নিউজ পাবেন সবই দীপায়ন স্যার লাস্টের হ্যালো। বক্তব্যটা শোনা, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি, আমার এখানে কিছু প্রবলেম হচ্ছিল। তো কোথা থেকে শোনা যায়নি স্যার, একটু যদি বলেন তাহলে হেল্প হয়। আর নিউজটা মানে আপনি ওই যে বলছিলেন না, নিউজটা যেখান থেকে পাওয়া যায় ওই। হ্যাঁ, নিউজ অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে পাবেন ওটা আমি দেখালাম। এখান থেকে অরিজিনাল নিউজ পাবেন, ভালো হোক খারাপ হোক যে কোনো নিউজ হোক ওখান থেকেই পাওয়া যাবে। আর ওই নিউজটাকে বিশ্বাস করা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ফেক নিউজ ওখানে আপনি পাবেন না, কারণ কয়েন মার্কেট ক্যাপ কোনো কয়েনের সম্বন্ধে স্টাডি না করে নিউজ দেয় না। ওকে, তো যে কোনো কয়েনের ব্যাপারে নিউজ আপনি ওখান থেকে পেতে পারেন। ওকে, পিপিটি অ্যান্ড প্রিভিয়াস পিপিটি, রাইট স্যার, আমি দিয়ে দেবো। আইবিএস টোকেনের অল টাইম হাই কত ছিল? স্যার অল টাইম হাই তো আমি এখনো চেক করিনি, চেক করে দেখতে হবে অল টাইম হাই কত ছিল। এবং এই যে হালভিং হলো, ক্রিপ্টোকারেন্সির নিয়মই এটা, প্রত্যেক হালভিং এ সে তার অল টাইম হাই ব্রেক করে। তো আশা করছি এবারও তাই হবে। যে কোনো ক্রিপ্টোর মধ্যে আমাদের আইবিএসও পড়ে, আইবিএস টোকেনও পড়ে, আইবিএস টোকেনও অল টাইম হাই ব্রেক করবে, এটা ফর শিওর। ওকে, আর কারোর কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ অলরেডি 9টা 3 আমরা ক্লোজ করবো এরপর। নটা 5 অব্দি আমরা ওয়েট করি, তারপরে আজকের মিটিংটা ক্লোজ করি। থ্যাংক ইউ স্যার সবার হেল্পের জন্য। মনে হচ্ছে আর কারোর কোশ্চেন নেই এখন আপাতত, আপনি ক্লোজ ওকে করতে স্যার। পারেন। ওকে স্যার, গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ আজকে মিটিং আসার জন্য। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে। গুড নাইট।